গুড মর্নিং ক্লাস। ঠিক, দেখো তোমাদের এখানে আমাদের পরিবেশ বইটা খোলা আছে, সেখানে প্রকৃতি সম্বন্ধে আমরা শরীর করেছিলাম, মাঝে কিছু অংশ আমরা সাময়িকভাবে নিজেদের মতো আলোচনা করেছি। আজ আমরা প্রকৃতি সম্বন্ধে মানুষের অভিজ্ঞতার দিকে এগিয়ে যাব। ঠিক, এই প্রকৃতি সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা হলো একটা থিম। এই থিমটা নিয়ে আমরা পড়ব। এই থিমটা নিয়ে পড়তে গিয়ে আমাদের যে অংশটা লাগবে সেটা নিয়ে আমরা এখন কাজ করব। এখানে আমরা শুরু করব রাইট সো ফ্রম বিগিনিং। দেখো আজকের থিম কি লেখা রয়েছে? প্রকৃতি সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা। প্রথমে থিমটা এগোবার আগে আমরা এক একটা শব্দ সম্বন্ধে আলোচনা করে নেব ছোট্ট করে। যেমন প্রকৃতি, প্রকৃতিকে ইংরেজিতে কী বলি? নেচার। কি বলি? নেচার। প্রকৃতি পাঠকে বলে নেচার লার্নিং। বর্তমান শিক্ষা ব্যবস্থা নেচার লার্নিংয়ের উপর ফোকাস করছে। আমরা একটা সময় উন্নতির ধাপে ধাপে উঠতে উঠতে প্রকৃতি যে আমাদের উন্নতির ধাপে ওঠা সহায়ক সেটা ভুলে গিয়ে আমরা প্রকৃতি বিরুদ্ধ বহু কাজের মাধ্যমে উন্নতি শিখরে উঠতে চাইছিলাম। কিন্তু তা বিপরীতে কিভাবে প্রকৃতি আমাদের ফিরিয়ে দিচ্ছে। প্রকৃতির ধর্মই হলো আমরা প্রকৃতিতে যেভাবে ইনভেস্ট করব প্রকৃতি আমাদের সেটাই রিটার্ন দেয়। আমি যদি খারাপ ইনভেস্ট করি রিটার্নে খারাপ আসবে, আমি যদি ভালো ইনভেস্ট করি রিটার্নে ভালো আসবে। ঠিক যেমন তুই যদি একটা সুগন্ধি ফুলের চারা লাগাস, যে গাছটা হবে সুগন্ধি, তুই যদি একটা কাঁটা গাছের চারা লাগাস তাহলে প্রকৃতি তোকে কী ফিরিয়ে দেবে? কাঁটা গাছ ফিরিয়ে দেবে। তাহলে সেই জায়গা থেকে প্রকৃতি শব্দটার উপর আমাদের ফার্স্ট ফোকাস। প্রকৃতির কথার মানে হচ্ছে নেচার। প্রকৃতি, প্রকৃতি কী নিয়ে তৈরি না? আমাদের চারিদিকে আমরা যা যা দেখতে পাই সবই প্রকৃতির অংশ। যেমন নদী, নালা, পাহাড়, পুকুর, যা দেখতে পাচ্ছিস তুই, গাছপালা, ডোবা, নিজের ঘরের আশেপাশে সব কিছু। এবং সেই সব প্রকৃতিতে কারা বসবাস করছে? মানুষ এবং অন্যান্য প্রাণীরা, জীবজন্তু বসবাস করছে। এবারে এই প্রকৃতি সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা। আমরা মানুষ, আমাদের অভিজ্ঞতা একদিনে অর্জন হয় না। অভিজ্ঞতা শব্দটার অর্থ হলো আমরা ছোট থেকে বড় হতে হতে চারিদিকে যা কিছু দেখছি সেগুলো দেখার পর আমরা যা কিছু শিখছি, সেই শেখাটাই হচ্ছে অভিজ্ঞতালব্ধ ফল। অর্থাৎ পরিষ্কারভাবে জ্ঞান শব্দটার সাথে অভিজ্ঞতা শব্দটার খুব সম্পর্ক রয়েছে। আমরা জ্ঞান যদি গঠন করতে হয় তাহলে আমাদের অভিজ্ঞতা অর্জন সঠিক হতে হবে। তাই আমরা এই পড়াশোনা যে পদ্ধতিতে এখন চলছে সেটাকে বলছে এক্সপেরিমেন্টাল লার্নিং। অর্থাৎ আমরা শিশুরা নিজে হাতে কলমে কাজ করবে এবং শিখবে। আমরা ছোট থেকে পড়ে এসেছি, যেমন কি বই দেখেছি, মুখস্থ করেছি, সেই প্রশ্নের উত্তর দিয়েছি, তখন সেইভাবেই পড়াশোনা হতো। সময়ের সাথে সাথে পড়াশোনা যেমন সমস্ত কিছুর পরিবর্তন হয়েছে, উন্নতি সহায়ক হয়েছে, সেরকমভাবে পড়াশোনারও যে ধাঁচা, যে ধরন, তার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের সাপেক্ষেই আজকে বিজ্ঞানের আশীর্বাদে আমরা এরকম একটা ঘরে বসে রয়েছি এবং এরকম একটা স্মার্ট বোর্ড চোখের সামনে পেয়েছি। আমরা বই খুলে হাতে পড়তে গেলে এইটুকু বই, তার মধ্যে যে তথ্য আছে সেটা থেকে জানার জন্য আমাকে স্যার বলছেন, কখনো ইন্টারনেটে যেতে হচ্ছে, কখনো বাড়িতে মা বাবা বলে দিচ্ছেন। আমরা এমন একটা সিস্টেমের পেয়ে গেছি হাতের সামনে যে একেবারে প্রত্যেকটা কথা যে লেখা আছে সেগুলো ছবির আকারে দেখতে পাবো। হিউম্যান মাইন্ড মানে আমাদের ব্রেন ইমেজ রিড করে, লেখাগুলোকেও ছবি হিসেবেই দেখে। ঠিক, আজকে আমরা সেই ছবির মাধ্যমেই এই চ্যাপ্টার, যেমন আগের চ্যাপ্টারটা পড়েছিলাম, শিখেছিলাম, জেনেছিলাম, অনুরূপভাবে এই চ্যাপ্টারটার মধ্যে দিয়েও যাবে। তাহলে মানুষের অভিজ্ঞতা প্রকৃতি সম্বন্ধে এতদিন পর্যন্ত যা যা ঘটে এসছে, আজ পর্যন্ত পৃথিবীর আদিকাল থেকে মানুষ নিজের অভিজ্ঞতা পরের প্রজন্মর হাতে তুলে দিয়েছে, সেই প্রজন্ম পরের প্রজন্মের হাতে তুলেছে এবং তার সুফল এবং কুফল দুটো জেনে বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি। এবার দেখো প্রকৃতিতে প্রথম মানুষকে বাঁচতে গেলে কি কি লাগে? তাহলে বেঁচে কোথায় থাকবে? প্রকৃতির কোলে মানুষ বেঁচে থাকবে। তাহলে বাঁচার জন্য তার যে রসদ লাগবে, আমরা তো আগের দিন পড়েছিলাম না, খাদ্য, শ্বাসকার্য প্রভৃতি, এই রসদগুলো কোথা থেকে সে পাবে আর কিভাবে পাবে? না প্রকৃতি থেকে পাবে। প্রথমেই কে দেবে? দেখতে পাচ্ছ কে দিয়েছে? গাছ। এবার তোমাদের কাছে আমি দু এক কথা জেনে নেবো যে গাছ আমাদের কি কি দেয়। ফল, অক্সিজেন, শ্বাসকার্যে সহায়ক, আর ছায়া দেয়। ভেরি গুড। আর দূষণ প্রতিরোধে সহায়তা করে, বায়ু দূষণ যে হচ্ছে তা প্রতিরোধে সহায়তা করে। মৃত্তিকা যে ক্ষয়ে যাচ্ছে, গাছের শিকড় মাটিকে চেপে ধরে আছে, দেখ এই ছবিতে দেখতে পাচ্ছিস, যার ফলে জোরে বৃষ্টি পড়ুক, ঝড় হোক, মাটি পুরো ক্ষয়ে যায় না। মাটি ক্ষয়ে গেলে সেখানে মাটির উপরে তো বহু উপাদান রয়েছে বেঁচে থাকার জন্য, সেগুলোও নষ্ট হয়ে যাবে এবং তাহলে এইসব হচ্ছে গাছ থেকে পাই। পরবর্তীকালে কি এলো? এবার দেখ অতীতে এক সময় আমরা কি করতাম, পুকুর, নদী প্রভৃতি থেকে জল পান করে নিতাম, শরীরে কোনো রোগ হতো না। পরবর্তীকালে সময়ের সাথে সাথে উন্নতির সাথে সাথে চাষবাস শুরু হলো, কলকারখানা এলো, কীটনাশক পদার্থ পোকা থেকে বাঁচাবার জন্য গাছপালায় দিতে শুরু করলাম।
এবং কলকারখানার যে দূষিত জল নদীতে পড়তে শুরু করলো, পুকুরে ডোবাতে জমতে শুরু করলো। এইভাবে অতীতে যে জলের স্বচ্ছতা ছিল, যে পরিশুদ্ধতা ছিল, তা কি আর টিকে আছে? নেই। তাহলে এখন যদি আমরা আগের মতোই হঠাৎ করে খুব জল তেষ্টা পেয়েছে গিয়ে একটা গ্লাস নিয়ে পুকুর থেকে জল তুলে খেয়ে নিই, পান করে নিই, সেটা কি আমার শরীরের পক্ষে ভালো হবে? তার জন্য তোরা বাড়িতে জল কিভাবে পান করিস? কোথা থেকে জল নিস? জল, খাবার জলটা কোথা থেকে পাস? টাঙ্কি থেকে দিয়ে যায়, বা মিউনিসিপ্যালিটির কল বা কুয়ো থেকে বা কল থেকে দিয়ে সেই জল নিয়ে আমরা ছেঁকে নিই। আর যদি কখনো দেখা যায় বর্ষাকালে ঘোলা জল আসছে, সেটাকে আমি গরম করে সেদ্ধ করে নিই, দিয়ে ছেঁকে খাই। তাতে তার মধ্যে যে জীবাণু থাকে সেগুলো থেকে আমি রক্ষা পাই, আমার শরীরকে ক্ষতি করে না। আচ্ছা, এইবার দেখ কী এলো, তারপরে কী এলো? তাহলে দেখ, আমাদের বেঁচে থাকতে গেলে এগুলো লাগে কি লাগে না, ঠান্ডা মাথায় ভেবে দেখ। তুই কি খাস? ভাত, ডাল, শাক, সবজি, এগুলো কোথা থেকে পাচ্ছি? ফলমূল, গাছ থেকে। আর আমার শরীরের পৃথিবীর 70% জল। আমার শরীরের যে মাসল দিয়ে তৈরি পেশি, তার 70% জল। আমার ব্রেন যে মাসল দিয়ে তৈরি, তার 70% জল। তাহলে আমাদের অত্যাবশ্যকীয়ভাবে কি পান করতে হয়? জল। মনে রাখবি, জল শুধু তেষ্টা পেলেই পান করলে হবে না। তেষ্টা পেলে পান করছিস মানে তোর শরীর অলরেডি ডিহাইড্রেট, জল কমে গেছে। তাহলে আমাকে সময় অন্তর অন্তর তেষ্টা যাতে না পাই সেরকমভাবে ব্যবস্থা করতে হবে, যে প্রতি আধ ঘন্টায় 1 ঢোক করে আমি কি করলাম? জল খেয়ে নিলাম, পান করে নিলাম, যাতে তেষ্টা না পাই। তাহলে সেটা শরীরের জন্য বেশি ভালো। আচ্ছা, তারপরে দেখ আমার কি দরকার? কেন? আগুন আমাকে রান্না করতে সহায়তা করে। এছাড়াও বহু যে কোনো উপাদান আমরা যা কিছু নিজের জীবনে ব্যবহার করছি, এমনকি স্মার্ট বোর্ড থেকে পোডিয়াম থেকে ফ্যান, এগুলো তো সবই আগুনের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে। থার্মাল ইলেকট্রিসিটি বা তাপবিদ্যুৎ তৈরি হয়েছে সেখান থেকে, বা আগুনে গলিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে আমার সামনে এসছে। তাহলে আগুন না থাকলে এগুলো কোনোটাই কি হতো না। এরপর কে আসছে? পোষ মানা জীবজন্তু। কে এসছে? লক্ষ্য করে দেখ, অতীত থেকে আজ পর্যন্ত বিভিন্ন মানুষ নিজের কালচারের উপর নির্ভর করে কি করে থাকে? বিভিন্ন জিনিস খায়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে গরু, যেটা আমাদের সাথে সরাসরি সম্পর্কিত। আমরা গরুর কি খাই? দুধ খাই। আর দেখ, মুরগি আছে, হাঁস আছে, এর কি খাই? ডিম খাই, আবার মাংসও খাই। তো আজ নয়, অতীত থেকেই। ছাগল আছে, এর কি খাই? হ্যাঁ, মাংস খায়। ভেড়া খায়। একসময় অনেকে ছাগলের দুধও পান করে। আমরা সহজ পাঠ বইও পড়েছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই, তাতে পড়েছি। তাহলে আজ আমরা যে প্রকৃতি সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা দেখতে যাচ্ছি, প্রথম ফোকাসটা হচ্ছে প্রকৃতি বলতে কি, নেচার। কী নিয়ে আমাদের প্রকৃতি তৈরি হলো আমরা আলোচনা করলাম। বেঁচে থাকতে গেলে আমাদের কি লাগবে? গাছ লাগবে, অর্থাৎ গাছ বা উদ্ভিদ থেকে প্রাপ্ত নানান খাদ্যদ্রব্য বা অন্যান্য জিনিস। কারণ গাছ তো শুধু খাদ্যদ্রব্যই দেয় না, অসুস্থ হলে যে ওষুধগুলো তৈরি হয় সেগুলো কোথা থেকে পাই? গাছ। জ্বালানির জন্য কাঠ কোথা থেকে পাই? গাছ। এছাড়াও বহু কারণ, বৃষ্টিপাতের কারণ গাছ। গাছ না থাকলে পরিবেশ দূষিত হবে। এরপর নেক্সট চলে এলো কে? জল। যদি জল না পাই, পৃথিবী থেকে জল শেষ হয়ে যায়, তাহলে জল আমরাও শেষ হয়ে যাব। আর জল না থাকলে গাছও নিজের খাদ্য বানাতে পারবে কি? শেষ হয়ে যাবে। পুরো সৃষ্টি কি হবে? শেষ হয়ে যাবে। তাহলে এই দুটো দরকার। আর এই দুটো সহাবস্থানের সাথে সাথে আমাকে রান্না বান্না করার জন্য কি দরকার? আগুন। এছাড়াও কি দরকার? প্রোটিন জাতীয় খাদ্যের জন্য আমরা কিসের উপর নির্ভর করি? পোষ মানা পশু পাখি। শুধু খাদ্য নয়, পোষ মানা পশু পাখি একসময় আমাদের যানবাহন হিসেবেও ব্যবহৃত হয়েছে। ওই জন্য আমাদের দেবদেবী দেখবি, যে হিন্দু দেবদেবী, সেই দেবদেবীর দেখবি, তোরাও জানিস, দুর্গার বাহন সিংহ, কার্তিকের বাহন ময়ূর, লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের ইন্দুর, সরস্বতীর মা শীতলার বাহন দেখবি গাধা। ভেরি গুড। আচ্ছা, মা গঙ্গার বাহন কুমির। ঠিক আছে, এরকম করে আমরা দেখতে পাবো। কৃষ্ণের সাথে কে ঘোরে সবসময় দেখবি? গরু। কেন আমরা দেবদেবীদের সাথে কেন সবসময় একটা করে, অন্যান্য কিছু তো রাখিনি যে তাদের সাথে রাক্ষস ঘুরছে, খোকস ঘুরছে, রেখেছি না। একটা করে পোষ মানা পশু বা পাখি রেখেছি। এমনকি ময়ূর আমাদের জাতীয় পাখি, আবার বাঘ আমাদের জাতীয়, রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশুর জায়গা মর্যাদা পেয়েছে তো। তাহলে তাদের আমাদের জীবনের উপর কতটা প্রভাব। পশুদের গায়ে শক্তি অনেক বেশি হয় আমাদের থেকে, অনেক বেশি শক্তি হয়। তাই একটা সময় দেখা যেত, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যখন চাকার আবিষ্কার হলো, আর যখন আবিষ্কার হয়নি তার পূর্বে, পশুর পিঠে চেপে সব এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। হ্যাঁ, গরু, ঘোড়া, হাতি ব্যবহার করতো। পরবর্তীকালে যখন চাকার ব্যবহার হলো, তখন গরু টানা, মোষ টানা গাড়ি শুরু হয়ে গেল, ঘোড়া টানা এক্কা গাড়ি
হয়ে গেল শুরু। তারপর যখন দেখা গেল যুদ্ধ শুরু হচ্ছে এক দেশের সাথে আর এক দেশের, এক রাজ্যের সাথে আর এক রাজ্যের, একটি সাম্রাজ্যের সাথে আর একটি সাম্রাজ্যের, সেই যুদ্ধে মানুষের সাথে সাথে অত্যন্ত সেই সেনা কত শক্তিশালী নির্ভর করছে কার উপর, তার কাছে কতটা এই মানে পশু শক্তিও রয়েছে, কতগুলো ঘোড়া আছে, কতগুলো হাতি আছে, তার উপরও নির্ভর করছে যে সেই দলটার কতটা পাওয়ার। তাহলে আমাদের জীবনে একদম ইতিহাস থেকেই, সৃষ্টির আদিকাল থেকেই পশুর সাথে সহাবস্থান করে আমরা বেঁচেছি। আর যে পশুদের সাথে সহাবস্থান করতে পারি না তারা বন্য পশু, তারা বনে থাকে। কিছু কিছু বন্য পশুকে পোষ মানিয়ে আমরা রাখি, যেমন হাতি বন্য পশু, ঘোড়াও বন্য পশু, কিন্তু এদেরকে এরা পোষ মানতে পারে, তাই পোষ মানিয়ে এরা তৃণভোজী। লক্ষ্য করে দেখ, তৃণভোজী না, মানুষ নিজের বিভিন্ন কাজে লাগিয়েছে। তাহলে দেখ কি সুন্দর আমার এই যে আলোচনাটা এখন হচ্ছে, সেই আলোচনার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, যে দেখতে পেলাম গাছ জল, বাঁচতে গেলে কি কি লাগে না, গাছ জল আগুন, আর লাগে পোষ মানা পশু পাখি। এইবার আমাদের যে আলোচনা তার নিরিখে আমি তোদের কাছে কিছু জানতে চাইছি। লেখা রয়েছে যে এবার নিচের প্রশ্নগুলির উত্তর দিতে পারলেই যেন আমরা এখন যা আলোচনা করলাম তা বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন, প্রকৃতি বলতে কি বোঝো? যে কেউ একজন বল, ভয় পাস না, বল। প্রকৃতি মানে বললাম নেচার, বললাম। আর কি বললাম, প্রকৃতিতে কি কি আছে, কি কি? হ্যাঁ বল। হ্যাঁ, গাছপালা, জীবজন্তু, নদী নালা, আমাদের আশেপাশে যা আছে সব কিছু নিয়ে তৈরি হলো কি আমাদের প্রকৃতি। দেখ কি লেখা আছে, সাগর, নদী, পাহাড়, জঙ্গল, মাটি, প্রকৃতি যা আমরা সৃষ্টি করিনি, অর্থাৎ আমাদের সৃষ্টির আগে থেকে আছে, যারা আমাদের বেঁচে থাকার জন্য বিনামূল্যে যাবতীয় উপাদানগুলি দেয়, তাদেরকে আমরা একত্রে প্রকৃতি বলতে পারি। আর প্রকৃতি আমাদের যা যা দেয় সেগুলোকে বলি প্রকৃতির উপাদান, যেমন জল, বায়ু, খাদ্য, প্রকৃতি। সহজ হয়ে গেল। যা আলোচনা করলাম সেগুলোকে সাজিয়ে লেখা আছে, আর কিছুই না। তোরা নিজেরাই পারবি, দুবার অভ্যেস করতে হবে। অভ্যেস করলে কিভাবে সাজিয়ে লিখতে হবে অভ্যেস। খালি আমরা আগেই শিখেছিলাম মূল শব্দগুলো ফোকাস করতে হবে। মূল শব্দ কি? প্রকৃতি। সেই প্রকৃতিকে কেন্দ্র করে কে রয়েছে? সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত, জঙ্গল। প্রকৃতি আমাদের কাছ থেকে কিছু পয়সা নেয় না, ফ্রি অফ কস্টে সব আমরা পাই। তাই এগুলোকে বলে কি, যে আমাদের ন্যাচারাল গিফট অফ দ্য নেচার, তাই না? প্রকৃতির উপহার আমাদের জন্য। আর যে উপাদানগুলি পাই সেগুলোকে বলে প্রাকৃতিক উপাদান। কি উপাদান বলে? প্রাকৃতিক উপাদান। পরের প্রশ্ন হচ্ছে, এবার বলো তোমার মা তোমাকে বল, একে একে জিজ্ঞেস করবো। প্রদীপ বল, মায়ের কাছে কি সাহায্য পাস? এত ভাবতে হচ্ছে, মা ছাড়া থাকতে পারবি? তাহলে বল একটা, যে কোনো বল, যে মা আমাকে এই জিনিসটাই সাহায্য করে। কে বলতে পারবি? বল। ব্যাস একটি, সব তুই বললে হবে না। তুই বল, তুই বল। মা স্নান করিয়ে দেয়, মা খাইয়ে দেয়। এত কি ভাবছিস? তুই ভাবছিস এই রুমটাই বসে আছি মানে প্রশ্নগুলো ভয়ঙ্কর কঠিন হয়ে গেছে। ছোট থেকে বড় হয়েছিস, মা হাঁটতে শেখালো, চলতে শেখালো, নিরাপত্তা দিয়েছে। কোনো বিপদ এলে, কেউ তেড়ে এলে কার কোলে গিয়ে ঢুকিস? তাহলে মা বিপদ থেকে রক্ষা করেন, মা খাইয়ে দেন, স্নান করিয়ে দেন। আর এই সমস্ত যে তোদের আমাদের যত্ন নেন মা বা বাবা প্রভৃতি, ইনারা কি তার পরিবর্তে আমাদের কাছে অর্থ নেন, টাকা নেন? না, তোকে আজ সাজিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, তাহলে 50 টাকা দিয়ে যা। আজ দুপুরে খাবার রেডি করে দিয়েছি, তাহলে হোটেলে যেমন 100 টাকা দিস, আমাকেও 100 টাকা দেয়, চাই? তাহলে প্রকৃতি যেমন বিনামূল্যে আমাদের সমস্ত উপাদান এবং সমস্ত কিছু দেয়, আমাদের যত্ন নেয়, মাও কি করে? তাহলে দেখ এবার কি পড়, কি লেখা আছে? করে। তাহলে কিছু কি, তাহলে প্রকৃতি বলতে কি পড়লাম? আমাকে উত্তর দে। প্রকৃতি বলতে কি হলো বুঝলাম, মা আমাদেরকে কি কি দেন বুঝলাম। পরের প্রশ্নটা বলছে, তাহলে বলো তো প্রকৃতি ও মায়ের মধ্যে মিল কি আছে? প্রকৃতিও করছে, মাও করছে, এমন কি মিল আছে? পালন করে, যেমন মা আমাদের যেমন পালন করে ছোট থেকে বড় হয়, সেরকম প্রকৃতি ছাড়া আমরা ছোট থেকে বড় হতে পারতাম না। এক। দ্বিতীয় কি, বেঁচে থাকার জন্য প্রকৃতি কি দেয়? বিনামূল্যেই যাবতীয় উপাদান দেয়। তো মা কি পয়সা নেয়?
মাও বিনামূল্যেই দেয়। এবং এর পিছনে প্রকৃতি যে আমাদের এত কিছু দেয়, তাতে প্রকৃতির কি কোনো স্বার্থ আছে যে না আমি তোমাদের এত কিছু দিচ্ছি তাহলে আমাকে টাকা দাও, আমার এই করো সেই করো, আমার কাজ করে দাও, বলে কি? তো মায়ের কি কোনো স্বার্থ আছে? নেই। তাহলে দেখ এবারে কি লিখেছি, একজন পর যে কোনো একজন। দুজনে আমাদের সুস্থভাবে বেঁচে থেকে বড় হওয়ার সমস্ত উপাদান দেয় এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে ও নিঃস্বার্থভাবে। তাই তো আমরা প্রকৃতিকে মায়ের রূপ হিসাবে দেখে থাকি। হ্যাঁ, তাহলে বোঝা গেল আজকের আলোচনাটা কত তাড়াতাড়ি, তোদের অনেকগুলো পাতা হয়ে গেল। এই দুটো পাতা যে দেখলি এখানে ছবি এবং লেখা, এতে কিন্তু তোর যে প্রকৃতি যে এবং মানুষের যে অভিজ্ঞতা, যে থিমটা, তাতে অনেকগুলো পাতা আছে, 40টা 50টা করে পাতা, আধা আমাদের কাভার হয়ে গেল। আরও সুন্দর ডিটেলিংয়ে যাব, ওখানে যা আছে তার থেকেও বেশিতে যাব, কারণ আমাদের পরিবেশ যে বইটা, সেই বইটা কিন্তু পাঠ্যপুস্তক নয়, ওটা হচ্ছে একটা মানে লার্নিং টিচিং মেটেরিয়াল, অর্থাৎ পঠন পাঠনে সহায়ককারী একটা উপাদান বই, যেটা মাস্টারমশাই দিদিমণিরা কী করবেন, নিজেরা চোখ বোলাবেন এবং তারা যেখানে স্কুলে পড়াচ্ছেন সেখানের বাচ্চারা যে পরিবেশ থেকে আসছে সেই পরিবেশের উপযোগী কি কি সাপ্লিমেন্টারি মেটেরিয়াল দিয়ে পড়ানো যায় সেটা নিজেরা তৈরি করবেন। এই উদ্দেশ্যে বইটা তৈরি হয়েছে। বইটা অনেক সমালোচনা হয়েছে, কিন্তু সমালোচনার ঊর্ধ্বে হচ্ছে যে বইটা শুধু আমাদের জন্য একটা এক্সাম্পল সেট করেছে যে আমি কিভাবে এগোবো। তো দেখ কীভাবে এগোবো বুঝতে পারছিস, বইটা কিন্তু অত্যন্ত অসাধারণ বই। যদি আমরা বইটা পড়ার পর নিজের মতো করে, তোদেরও বলছি, নিজের মতো করে একটু চোখ বোলাবি, রিডিং বিটুইন দ্য লাইন, দুটো লাইনের মাঝে কি ইনফরমেশন থাকতে পারে সেগুলো খাতায় বের করবি, তাহলে দেখ একটা তোদের হোমওয়ার্ক আমি দিচ্ছি, তাহলে প্রকৃতি ও মা বাবা ও গুরুজন যারা আমাদের ছোট থেকে বড় হতে সাহায্য করেন, তাদের প্রতি আমাদের কর্তব্য কি হওয়া উচিত, এই উত্তরটা তোরা লিখে আনবি। এখন প্রশ্ন হলো যে স্যার উপরের যেগুলো লিখিয়েছেন আমরা তো বুঝলাম, আমি এটা একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো, তাহলে আমরা যেটা বুঝেছি আর ঘরে এটা যখন তোরা পড়বি তখন কি হবে, বারবার পড়ার ফলে যেটা বুঝেছি সেটা মনে থেকে যাবে। ঠিক আছে, এখনই লিখতে হবে না, আমি বলছি। দেখ আমি একটা হিন্ট দিয়ে দিলাম, প্রকৃতি মা বাবা গুরুজন যারা আমাদের ছোট থেকে বড় হতে সাহায্য করেন তাদের প্রতি আমাদের কর্তব্য কি। দেখ সাহায্য করছে মা বাবা, আর এদিকে কে সাহায্য করছে? তাই যেমন বড় হয়ে আমরা মা বাবাকে তাদের সসম্মানে, তাদের যেন আজীবন তারা বেঁচে থাকতে পারে আমাদের ভালোবাসায়, আমাদের শ্রদ্ধার সাথে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং যে প্রকৃতি যার মূল উপাদানই হচ্ছে উদ্ভিদ, তাদেরও যেন কেউ নষ্ট না করে, কেটে না দেয়, ভেঙে না দেয়, কারণ তারা তো আমাদের ফ্রি অফ কস্টে সব দিচ্ছে। আমরা তাদের কেটে দিলে তারা আমাদের তো ক্ষতি করতে পারছে না, কিন্তু আমি কি বলেছি, প্রকৃতিতে তুই যাই ইনভেস্ট করবি তাই রিটার্ন পাবি। তুই গাছ কেটে দিস যদি, রিটার্নে কী পাবি? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, দূষণ বেড়ে যাবে, বেঁচে থাকার যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। তাই এটা আমরা ছোট থেকেই যদি করি, তাহলে তোরা এখন কাঁচা মাথা, সবাই যদি ছোট থেকে এগুলো পড়ে পড়ে বড় হোস, তো একটা সময় হয়তো আশাবাদী হতে হবে, আমাদের সময় আসবে যখন আমাদের পড়াশোনা পাঠ্যপুস্তকের মধ্যে যে ভ্যালু, যে নীতিগুলো লুকোনো রয়েছে, যে শুধু তথ্যগুলো আহরণ করলাম, মুখস্থ করে নিলাম, উত্তর দিয়ে দিলাম তা না, তার সাথে তথ্যের সাথে সাথে সেটা দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করব, কিভাবে এই প্রয়োগ করাকালীন আমি কারু ক্ষতি করব না, আমার আনন্দের জন্য যেন কেউ দুঃখ না পায় সেদিকে যত্নবান হব, এবং কিভাবে আমার মা বাবা গুরুজন ছোট তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা বজায় রাখবো, এবং প্রকৃতি কীভাবে সুরক্ষিত করব। এটা হচ্ছে আজকের যে ছোট্ট অংশটা পড়লাম, সেই অংশটা থেকে এটা বেরিয়ে এলো। এবার আমি তোদের এখান থেকে দু একটা প্রশ্ন কেটে কেটে বোর্ডে লিখে দেবো, হ্যাঁ, সেইটা হোমওয়ার্ক থাকবে, আর একদম নিচের প্রশ্নটা হোমওয়ার্ক থাকবে। হয়েছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা যা যা পড়লাম তার উপর নির্ভর করে আমি যেটা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে পড়বে আগে, তারপর কিন্তু দেখে লিখবে না, না দেখে লিখবে। একবার তোমাদের কাছে জেনে নিই এখনই পড়লাম তোমরা পারছো কি না। প্রকৃতিকে ইংরেজিতে কী বলে? নেচার। তিনটি প্রাকৃতিক উপাদানের নাম লেখো। গাছ, জল, ভেরি গুড, নদী নালা যা পাবি, মাটি, সবই প্রাকৃতিক উপাদান। আমাদের বেঁচে থাকার জন্য কাদের প্রয়োজন? আর জীবজন্তু। ভেরি গুড। প্রকৃতিকে আমরা কার সাথে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে সবার ভালো লেগেছে তো? ঠিক আছে, আজকের ক্লাস এতটাই। আবার আমরা পরবর্তী ক্লাস আজকে পুরনো ক্লাসের আবার রিভিশন দেবো ভূগোলটার। ঠিক আছে।